গেছে? ওই ও কবির ভেবে যায় সাউন্ড হচ্ছে কেন? ও ফ্রেন্ড এখন ঠিক হয়ে যাবে। এটা একটু করে দিন। একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাইতে হবে, কেমন? দীর্ঘদিন পরে আমরা প্রলয় ভাইকে পাইছি। আমাদের সবকিছু হয়, সাধারণ জ্ঞান ক্লাস হয় না। আমাদের অভিযোগ সাধারণ জ্ঞান আবার পরে হবে, কবে হবে? সবাইকে আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। সাউন্ড স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন প্লিজ। বাংলাদেশের কি বলবো, মানে এটা শীর্ষ পেজই বলা যায়, সবচেয়ে জনপ্রিয় পেজ ইংরেজির জন্য কবির ভাইয়ের পেজ, এবং তার সৌজন্য বিসিএস গার্ডিয়ান, এই দুই পেজের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে সব। জি, আজকে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে পরীক্ষায় ব্যাখ্যা সহ আলোচনা করা হবে। হ্যাঁ, প্রিভিয়াস কোশ্চেন সলভ করা হবে। পাশাপাশি এটা শুধু প্রিভিয়াস কোশ্চেন সলভ না, প্রশ্ন ধরে ধরে এইটা রিলেটেড যে প্রশ্নগুলো আছে সবগুলো কমপ্লিট করা হবে। আমি বলবো একটু সামনে আসি। জি, একটু সামনে আসেন। একটু সামনে আসি হচ্ছে এই কারণে অনেকের একটা ভুল ধারণা থাকতে পারে যে 10টা ইংরেজি ক্লাস ছিল। 10টা ইংরেজি ক্লাসই ছিল, কিন্তু যেহেতু অনেকদিন ধরে সাধারণ জ্ঞান ক্লাস হচ্ছে না, এই জন্য আমাদের ইংরেজি ক্লাসের পরিবর্তে সাধারণ জ্ঞানের ক্লাসটা দেওয়া হলো। এবং আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়, আবার যদি মনে করেন আজরাইল দিকে দেখা তোকে না দেয়, অসুস্থ না হয়, এবং ইনশাআল্লাহ হব না, আগামীকাল রাত 10টায় আমরা আবার বেসিক ইংলিশের ক্লাস করবো ইনশাআল্লাহ। আজকে 47 থেকে 71 পর্যন্ত খুব জমজমাট একটা ক্লাস করেন, যে কোনো চাকরির জন্য, সেটা বিসিএস বলেন, ব্যাংক বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধ বলেন। যদি আপনি চাকরি পরীক্ষা দেন, আপনি যদি চাকরি প্রার্থী হন, সেই ক্ষেত্রে অফকোর্স আপনার এই 71 সাল থেকে, মানে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত আপনার লাগবে। সুতরাং প্রশ্নের সাথে সাথে সংশ্লিষ্ট যে তথ্যটুকু স্যার দিবে, এইটা সবাই নোট করবেন ইনশাআল্লাহ। খুব ভালো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। কোনো সমস্যা হচ্ছে? এখানে সংখ্যা যাচ্ছে না। কি আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সবাই আরেকবার জানিয়ে দিন কেমন আছেন সবাই। সবাই জানিয়ে দিন কেমন আছেন সবাই। পেন কই, পেন? সবাই জানিয়ে দিন আরেকবার কেমন আছেন সবাই। ওকে, আমরা যদি সাধারণ জ্ঞানের এই জায়গাটা নিয়ে কথা বলি, দেখেন 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত যে জায়গাটা আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ, সেটা হলো দেখবেন যে কোনো পরীক্ষায়, শুধু বিসিএস না, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, নন ক্যাডার, ব্যাংক জব, আপনি যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে এই জায়গা থেকে প্রশ্ন হয়, এবং সেটা বাংলা ভার্সনে হোক আর ইংলিশ ভার্সনে হোক, প্রশ্ন কিন্তু হয়। কিন্তু আপনার যদি বাংলাটা জানা থাকে, গল্পটা যদি আপনার জানা থাকে, যেমন আমরা বললাম যে 1947 সাল কেন আমরা বললাম,
যে এটা 1947 সাল থেকে কেন শুরু করেছে, এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। কারণ এই যে 1947 সালে আমাদের উপমহাদেশ বিভক্ত হলো, পাকিস্তান আর হিন্দুস্তান হলো, ভারত হলো। এরপর এইটাকে আমরা যেটাকে বলি যে পাকিস্তান আমল, তাই না? এই 47 থেকে 71 সাল পর্যন্ত হচ্ছে পাকিস্তান আমল। এই 23 বছর পাকিস্তান আমাদেরকে শাসন করেছে। শাসনের করলে কোনো সমস্যা ছিল না। যখন এই যে ভাগ করা হলো, এই যে পাকিস্তান ধরেন আমি আনুমানিক দেখালাম, এই যে ভারত আর এই যে বাংলাদেশ, যখন এই অংশ আর এই অংশকে পাকিস্তান করা হলো, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান করা হলো, এই পশ্চিম পাকিস্তান তো বুঝতেই পারলো যে ভূখণ্ড আমার না, তাহলে শাসন না শোষণ করি। এরপরে আমাদের সাথে ওই জায়গার একটু মানে কিছু সাংস্কৃতিক পার্থক্যও ছিল, বিশেষ করে ভাষাগত পার্থক্য ছিল, তাই না? কিন্তু 56% মানুষই হচ্ছে বাংলায় কথা বলতো, আর 3.3 মতান্তরে 6% মানুষই হচ্ছে উর্দুতে কথা বলতো। তো যেখানে মেজরিটি বাংলা ভাষায় কথা বলতো, সেইখানে জোর করে উর্দুকে চাপিয়ে দেওয়া, এই চাপাচাপি শুরু হয় 47 সালে। 47-এ এই চাপাচাপি শুরু হলে 48 সালে মোটামুটি এই জায়গায় একটু ফুলে ফেপে উঠে প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদ শুরু হয়েছে তমদ্দিন মজলিস গঠন করার মধ্য দিয়েই, কিন্তু 48 সালে এগুলো সাংগঠনিক রূপ পায়। আর 52 সালে যখন পশ্চিম পাকিস্তানের এই জুলুম আমরা মেনে না নিয়ে যখন রাজপথে নামা হয় 144 ধারা ভঙ্গ করে, তখন গুলিবিদ্ধ হয় আমাদের সেই সোনার ছেলেরা, রফিক, শফিক, জব্বার, সালাম, যাদেরকে আমরা আমাদের কাছে চিরস্মরণীয় এবং বরণীয়। এই যে একটি 52 তৈরি হলো আমাদের ইতিহাসে, আমাদের জীবনে একটি 52 চলে আসলো, 1952 সাল। ভালো কথা, এই যে 52 সাল আসলো, বুকের তাজা রক্ত দিয়ে শেষ পর্যন্ত এই 52 সালে আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠা করতে পারিনি, কিন্তু আমরা পৃথিবীর বুকে দেখিয়ে দিয়েছি একটি জাতি, যে জাতি হচ্ছে বাংলা ভাষার জন্য জীবন দিল। এরপরে 53-56 এই সময় বাংলা ভাষার স্বীকৃতি পাকিস্তান গণপরিষদে হয়েছে, বাট আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি পাই আমরা 1999 সালে। এবং পৃথিবীতে এখন বাংলা ভাষা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃত একটি ভাষা, একটি অন্যতম মর্যাদা সম্পন্ন ভাষা হচ্ছে বাংলা। কিন্তু পাকিস্তানিরা এই ভাষায় হাত দিয়েই ক্ষান্ত হয়নি। এই যে বললাম যে শোষণ শাসন, শুধু শাসন নয়, আপনারা যদি একটু শেয়ার করে দেন, পার্টিসিপেন্ট যদি একটু বাড়ে, তাহলে কিন্তু ক্লাস জমবে। আমি প্রশ্ন সলভ করব, আমি এমনভাবে গল্পগুলো করব আপনি নিজেই সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবেন। একটু দেখবেন সবগুলো প্রশ্নের উত্তর আপনি করতে পারছেন, বুঝতে পেরেছেন? সো কি হলো, শুধু কি এখানেই হাত দিল তারা? না, 53 সালে যুক্তফ্রন্ট গঠিত হলো, সেখানেও তারা হাত দিল। নির্বাচন করলো 54 সালে, এই যে 46তম বিসিএসে আসছে, কয়টা আসন লাভ করেছিল পড়িয়েছি। তো সেখানেও পশ্চিম পাকিস্তান চক্রান্ত করে শেরে বাংলার মন্ত্রিসভা কিন্তু ভেঙে দিল। তার মানে ভাষার উপরে সবল দেওয়ার পরে কিসের উপরে সবল দিল? রাজনৈতিক ক্ষমতার পর সবল দিল। এমনি তো বৈষম্য তো ছিল, ভাষার, রাজনৈতিক, অর্থনৈতিক সব কিছু, আমদানি রপ্তানি বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতেই বৈষম্য ছিল। ইভেন আজকে যে আনন্দের সাথে ক্রিকেট খেলাকে উপভোগ করেন, 47 সাল থেকে 71 সাল পর্যন্ত এই পূর্ব পাকিস্তান থেকে একটা প্লেয়ারকেও ক্রিকেট দলে অন্তর্ভুক্ত করা হয়নি। এগুলো ছিল বৈষম্যমূলক আচরণ। 1956 সালে গিয়ে পাকিস্তান প্রথম তার শাসনতন্ত্র তৈরি করলো, সংবিধান তৈরি করলো। এই জন্য বলা হয়, যেখানে ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে 50 সালে সংবিধান করে, পাকিস্তান 56 সালে করে, 9 বছর পর বাংলাদেশ সেখানে 72 সালে সংবিধান তৈরি করে। আমি সংবিধান রিলেটেড কথাবার্তা বলবো। যারা রিয়েলি ক্যান্ডিডেট পরীক্ষার, তারা আজকের ক্লাস
উপভোগ করতে পারবেন, জানতে পারবেন, তথ্য নিতে পারবেন, আনন্দিত হবেন জেনে। আর যারা রিয়েলি বিভিন্ন পেজে ঢুকে আর বের হয় দেখার জন্য যে কি সার্কাস হইতেছে, কারণ অনেক ক্লাস আবার সার্কাসের মতো হয়, তাদের জন্য আমার ক্লাস না, সরি টু সে। বোঝার জন্য ক্লাস, কোনো সার্কাস দেখানোর জন্য আসলে আসিনি। আপনাকে এই ধারাবাহিক ইতিহাস জানতে হবে যে কোথায় বৈষম্য ছিল। 56 সালে আর একটা ধাক্কা দেওয়া হলো। একদিকে বাংলা ভাষার দিল, পাকিস্তানের উর্দুর পাশাপাশি বাংলা ভাষার স্বীকৃতি দিল, আর একদিকে রাষ্ট্রের নামই চেঞ্জ করে দিল, এই ভূখণ্ডের নামই চেঞ্জ করে দিল। ছিলাম পূর্ব বাংলা, করে দিল পূর্ব পাকিস্তান 56 সালে। কি একটা বৈষম্য সৃষ্টি করলো। 57 সালে গিয়ে আমাদের রাজনৈতিক গুরু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিন্তু হুঙ্কার দিল, যেটা আমরা টাঙ্গাইলের সন্তোষে কাকমারি সম্মেলন নামে পরিচিত। এটা কিন্তু আমরা জানি, বাট ওরা কতটা গাদ্দার। এই ইস্কান্দার মির্জাকে প্রেসিডেন্ট বানালো, ইস্কান্দার মির্জা ডাইকে আনলো, আয় ভাই আইয়ুব, দুইজনে মিলে দেশটারে চালাই। ওকে প্রশাসনিক প্রধান করা হলো। আইয়ুব খান কি করলো? উল্টা বন্দুক ধরলো ইস্কান্দার মির্জার কপালে, বললো বেটা তুই লন্ডনে চলে যা, আমি চালাবো দেশ। সস্ত্রীক লন্ডনে ফুস করে চলে গেল ইস্কান্দার মির্জা। আহারে বেচারা, সেখানে শেষ জীবনে হোটেলে চাকরি করে জীবন কাটাইছে। এই যে গাদ্দারি, এই যে ঘটনাটা ঘটলো 58 সালে, এই আইয়ুব খানের শুরু হলো সামরিক শাসন, যা চলবে 1970 সাল পর্যন্ত চলবে। আমরা কিছু কোশ্চেন সলভ করে আসি, আসেন যে পর্যন্ত কথাগুলো বলছি কিছু কোশ্চেন সলভ করে আসি, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, না লাগার কোনো কারণ নাই। ইউনেস্কো কত তারিখে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 44তম বিসিএস এর প্রশ্ন। 18 নভেম্বর 1999, 17 নভেম্বর 1999, 19 নভেম্বর 2001, 20 নভেম্বর 2001। দেখি একটু উত্তর করেন তো। ভাষা আন্দোলনের সূচনা শুরু হয় কত সাল থেকে স্যার? 47 না 48? তথ্য দুইটাই পেয়েছি, দুই জায়গায়। দেখেন, ভাষা আন্দোলনের মানে ভাষা সমস্যার সৃষ্টি হয় 47 সালে। ভাষার সমস্যা সৃষ্টি হয় 47 সালে। এটাকে যদি আন্দোলনের কথা বলা হয়, যে আন্দোলনের রূপ নেয় কবে, তাইলে 48 সালে। ওই যে 11ই মার্চ বঙ্গবন্ধু সহ 69 জন গ্রেপ্তার হয়। তার আগে 23 ফেব্রুয়ারি 1948 ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষার দাবি উত্থাপন করেন। আন্দোলনের কথা যদি বলি, 47 সালে কোনো আন্দোলন হয়নি। 47 সালে তমদ্দিন মজলিস গঠন করা হয়েছে। 47 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পত্রিকার মাধ্যমে কিছুটা প্রতিবাদ জানিয়েছেন, বাংলা ভাষার উপযুক্ততা তুলে ধরেছেন। উনি বাংলা ভাষা কতটুকু প্রয়োজন এর উপযুক্ততা উনি তুলে ধরেছেন। তৎকালীন দৈনিক আজাদ পত্রিকায় উনি তুলে ধরেছেন। বাট আন্দোলন কিন্তু 47-এ হয় নাই, আন্দোলন কিন্তু 48-এ শুরু হয়েছে। আশা করি আমি বুঝাইতে পেরেছি। আপনারা যে কোনো প্রশ্ন আমাকে করবেন। অনেকেই উত্তর দিয়েছেন 17 নভেম্বর 1999, দ্যাট মিনস খ উত্তর, তাই তো? উত্তর খ, ভেরি গুড। তাইলে এই রিলেটেড প্রশ্ন এখানে আছে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো, যার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে, বিভিন্ন পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। এই ইউনেস্কো আমাদের এই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিল, এবং এখানে 2000 সাল আছে না? নাই, 2001 আছে। প্রথম পালিত হয় 2000 সালে 188টি দেশে। এবং এখানে যদি ইউনেস্কোর জায়গায় ঘুরায় বলে যে জাতিসংঘ কবে স্বীকৃতি দেয়, তাইলে হবে 2008 সালে। জাতিসংঘও এটাকে স্বীকৃতি দেওয়া হয়, এটা হয় 2008 সালে। তাহলে দেখেন, ইউনেস্কো ও এই যে বাংলা ভাষার কথা যদি আমরা বলি, তাহলে আমরা এটা বুঝতে পারলাম স্পষ্ট। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটি কে রচনা করেন? মনির চৌধুরী, জহির রায়হান, আব্দুল গাফফার চৌধুরী,
কাজী নজরুল ইসলাম। এটা আই থিঙ্ক সবাই পারেন, আমি মনে করি সবাই পারেন। তারপরেও যদি কষ্ট করে 2 নম্বরের উত্তর দেন, এই যে অপশনে লিখবেন 2-এর এরকম দিবেন 2-এর ক না খ না গ না ঘ, এটা লিখবেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই গানটি কে রচনা করেন? এখানে দেখবেন আমাদের যে জায়গায় প্রবলেম হয়, সুরকার, গীতিকার আর বর্তমান সুরকার, এই 3 জন ব্যক্তির মধ্যে খুব ঝামেলা হয়। বর্তমান সুরকার, দেখি কি উত্তর দিয়েছে। 2-এর গ দিয়েছেন উত্তর আব্দুল গাফফার চৌধুরী। হ্যাঁ, গাফফার চৌধুরী, একটু খেয়াল করেন, এখানে আছে গাফফার চৌধুরী। গাফফারের গ গীতিকার বা রচনা করেন, এখানে আছে রচনা করেন কে। আর যদি বলে সুরকার কে, বর্তমান সুরকার কে এবং প্রথম সুরকার কে, প্রথম বা সুরকার যদি বলে তাইলে একজন, আর বর্তমান সুরকার বললে আরেকজন। আমি আগেই বলছি আজকের ক্লাস তাদের জন্য যারা ভবিষ্যতে সাকসেস হইতে চায়। চাকরি এত সহজ না ভাই, চাকরি খুব কঠিন। ওই যে একটা প্রাইমারি জব নিতে গিয়ে জীবন যৌবন সব বেরোয় যাচ্ছে, এত সহজ না। চাকরি পাইতে হইলে আপনাকে স্মার্ট হইতে হবে, আপনাকে একদম মানে স্মার্ট হইতে হবে, স্মার্ট, সব দিকে চোখ নাক কান খোলা থাকতে হবে। এত সহজ না একটা চাকরি পাওয়া। শুধু এই পইরেই চাকরি পাবেন তা না, একটু স্মার্ট হওয়া শিখতে হবে আমাদেরকে। ধাপ আছে, আপনি পিলি পাস করলেন এখানেই শেষ না, রিটেন পাস করতে হবে। রিটেন পাস করলেন এখানেই শেষ না, ভাইবা পাস করতে হবে। ভাইবার আগে অনেক কাজ আছে আপনার, সেগুলোতে স্মার্ট হইতে হবে। আমি এই যে নিজের চোখে দেখে আসলাম কত ছেলে মেয়ের কত সমস্যা, এর প্রত্যয়নপত্র নাই, এর স্থায়ী সনদপত্র নাই, এর মার্কশিটে প্রবলেম, এর সার্টিফিকেটে প্রবলেম, এর আইডিতে প্রবলেম, এর বাবার নামে প্রবলেম, এর মার নামে প্রবলেম, নানান কাহিনী। এ কি ড্রেস পরে যাইতে হয় ভাই ভাই তাই জানে না, কিভাবে কোন স্যান্ডেলটা পরে যাইতে হবে, কিভাবে পরে যেতে হবে তাই জানে না, চুলের কাটিং কি হবে তাই জানে না। আমার মতো উস্কো হয়ে চলে গেছে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। চাকরি পাওয়া এত সহজ না, বলে দিলাম। চাকরি পাইতে হলে আপনাকে স্মার্ট হইতে হবে, আপনাকে এগুলো আজকে থেকেই জানা শুরু করতে হবে। প্রশ্ন ঘুরে ফিরে এগুলোই আসে। ওই যে দেখেন প্রতিটা পরীক্ষায় 2, 4টা 10টা 20টা প্রশ্ন কনফিউজিং, এই দিক সেদিক থেকে আসছে, ওইটা নিয়ে মাথা ঘামায়েন না। ওইটা ছাড়াও বিসিএস পরীক্ষায় 130টা 40টা প্রশ্ন আপনার কমন ছিল, আপনি চাইলে দিতে পারতেন। আমি প্রলয় বলছি, অঙ্কের উত্তর ভুল থাকলে আপনি অঙ্ক 1 মিনিটে যে অঙ্ক আপনার মিলবে না সেই অঙ্ক আপনি টাচ করেন না। এবার বিসিএস পরীক্ষায় কয়টা অঙ্ক ভুল ছিল দেখেন, যারা ধরা খাইছেন সেখানে ধরা খাইছেন। ওই অঙ্কগুলো প্র্যাকটিস করতে গেছেন, উত্তর আর মিলে নাই, মাথা নষ্ট করে ফেলছেন। অতএব শুধু পড়লেই চাকরি পাবেন না, চাকরি পাওয়া এত সহজ না, মাথায় রাখতে হবে। এই যে অনলাইনে যারা ঘোরাফেরা করেন, ঠুস করে ঢুকেন ঠুস করে বের হন। আরে ভাই, আমরা শ্রম দিয়ে পড়াই, আমরা অন্তর দিয়ে পড়াই, আমরা কলিজা দিয়ে পড়াই, বোঝায় পড়ানোর চেষ্টা করি, জীবনের সর্বোচ্চ দিয়ে দেওয়ার চেষ্টা করি, সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা থাকেন, থাকলে পাবেন, না পাওয়ার কিছু নেই। কবির ভাই আপনাদেরকে নির্লসভাবে ইংরেজি পড়াচ্ছেন, শ্রম দিয়ে যাচ্ছেন, থাকেন না রে ভাই, পড়েন না। এই যে ফ্রি কোর্স দেওয়া হচ্ছে, আপনি আর এক জায়গায় 16,000 20,000 টাকাতে ভর্তি হয়ে যা পাচ্ছেন তার চেয়ে গ্যারান্টি দিতে পারি, গ্যারান্টি ভালো পাচ্ছেন। অতএব থাকেন। এই যে দেখেন সুরকার আর বর্তমান সুরকার, প্রথম সুরকার হলো লতিফ। লতিফে অক্ষর হলো 3টা, এই যে এই যে ল ত ফ 3, আর হলো আলতাফ, আলতাফে হলো 4টা, আ লা তা ফা 4টা, তাহলে 3 আর 4, 3 আগে না 4 আগে? অবশ্যই 3 আগে, তাহলে লতিফ আগে আলতাফ পরে। এইভাবে মনে রাখেন, টেনশন করার কোনো কারণ নাই। লতিফ আগে আলতাফ পরে, লতিফ 3 আলতাফ 4। আপনার উত্তর নামের মধ্যেই আছে, উত্তর নামের মধ্যেই আছে, শুধু ধরতে হবে, শুধু পারতে হবে।
এখন মনে হতে পারে এই আবার কোনো টেকনিক হইল, এইটা তো আমি পারবো, এটা কোনো ব্যাপার না। পরীক্ষার হলে এটাই আপনার জন্য কি বলে বিস্ফোরক হয়ে উঠবে। অনেকে দেখছেন না, অনেক প্রশ্নের উত্তর পারেন কিন্তু দিয়ে আসতে পারেন নাই। এবার যারা 46 দিচ্ছেন তারা তো বুঝছেন, অনেক পরীক্ষা দিচ্ছেন, এই জন্য মনে হইতে পারে স্যার তো MCQ পড়াইতে আইছে, দূর কি ক্লাস করব, এই যে একখান দিলাম কেবল, এরকম ঠাসঠুস অনেক কিছু দিব। আমরা 58 পর্যন্ত আলোচনা করে ফেলছি অলরেডি। প্রশ্নগুলো দেখি, কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? 44তম BCS এর প্রশ্ন। অপশনে যা দেখতে পাচ্ছেন সব আফ্রিকার রাষ্ট্র, লাইবেরিয়া, নামিবিয়া, হাইতি, সিয়েরা লিওন। আমরা জানি সিয়েরা লিওনের যে যুদ্ধ, এখানে বাংলাদেশের সৈন্যদের অসামান্য অবদানের জন্য তারা কিন্তু আমাদের এই ভাষাকে কি দিয়েছে? রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাইলে অবশ্যই আমাদের এখানে উত্তর হচ্ছে সিয়েরা লিওন। আবার অনেকে গিয়ে খোঁজে সানি লিওন কই আছে দেখি। সিয়েরা লিওন আর সানি লিওন এক জিনিস না ভাই, দুইটা দুই জিনিস, এটা মাথায় রাখেন। একটা নারী আর একটা রাষ্ট্র, ঠিক আছে? তমদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? যেটা 47 সালে শুরু হয়েছিল বাংলা ভাষার জন্য, এই যে প্রথম সাংস্কৃতিক প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস, শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এবং সব কিছু সেখান থেকেই শুরু হয়। এখানে হাজী শরীয়তুল্লাহ আছে। শরীয়তুল্লাহরে আপনারা চিনেন সবাই, যিনি ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ফরিদপুরে বাড়ি, বর্তমান মাদারীপুর, শরীয়তপুর এই জোনে, ওই সময় বৃহত্তম ফরিদপুর ছিল। উনি ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ফরায়েজি মানে ফরজে আইন, ইসলামের বিধান, ইসলামের বিধান মানতে হবে। ওনার মারা যাওয়ার পরে ওনার ছেলে দুদু মিয়া, কি নাম? দুদু মিয়া। এই দুদু মিয়া হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দেয়। আর দুদু মিয়া একটা উক্তি দিলেন, সেই উক্তি হয়ে গেল বিখ্যাত উক্তি, বিশ্ববিখ্যাত উক্তি হয়ে গেল, যে জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী। অর্থাৎ যারা জমি থেকে খাজনা আদায় করে এটা আল্লাহর আইনের পরিপন্থী। দেখেন, পড়াইতেছি ভাষা আন্দোলন, চলে গেছি কিন্তু কিসে? ওই যে ফরায়েজি আন্দোলনে চলে গেছি, আন্দোলন, বিপ্লব, জাগরণে চলে গেছি। এই জন্য ভাই ক্লাস করবেন, ক্লাস করলে দেখবেন মুখস্থ হয়ে গেছে। অনেক সময় আপনি দেখবেন বই পড়ে পড়ে আপনার ধৈর্য রাখতে পারতেছেন না, মাথার দুই সাইড থেকে দেখবেন চাপ দিবে। যাদের সাথে মিলে যায় তারা একটু বলেন যে মিলে যাচ্ছে কিনা। দেখবেন মাথায় চাপ দিচ্ছে, মনোযোগ মানে কনসেন্ট্রেশন টেবিলে রাখতে পারছেন না, পড়তে পারছেন না। আবার পরীক্ষা একটা চলে গেছে, অনেকে পরীক্ষা দিয়েছেন, অনেকে হতাশার মধ্যে ডুবে গেছেন। একটা কথা মনে রাখবেন, যারা হতাশার মধ্যে ডুবে গেছেন তাদের চাকরি হবে না। চাকরি তাদের হবে, কোনো হতাশাই যাকে ছুঁতে পারবে না। যেখানে ব্যর্থ হয়েছেন ওখান থেকে আবার শুরু করেন, যেখানে ব্যর্থ হয়েছেন সেখান থেকে শুরু করেন। একদম লেট করার দরকার নাই, ভুলে যান। আপনার আবেগ দিয়ে চাকরি হবে না, কোনো দাম নাই আপনার আবেগের। এই আবেগ খাতা চিনে না, পরীক্ষক চিনে না। চাকরি হইতে হলে যেখানে ফেল করছেন, ব্যর্থ হয়েছেন, ওই মোমেন্টে ওইখান থেকে আবার স্টার্ট করবেন, নো লেট, টোটালি। সো শেরে বাংলা একে ফজলুল হক আছেন। আমরা জানি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক, বাংলার বাক, তাকে আমরা চিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আছেন, যাকে বঙ্গবন্ধু অভিহিত করেছেন রাজনৈতিক গুরু হিসেবে। উনি শহীদ সোহরাওয়ার্দীকেও করেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলের সন্তোষে কাকমারি সম্মেলনে ভাষণ দিয়ে, মানে এই ভাষণটাই মানে খুব ইতিহাস হয়ে আছে, যেখানে পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসন চাওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল পশ্চিম পাকিস্তান যদি পূর্ব পাকিস্তানের প্রতি শোষণ নীতি চালায় তাহলে আমরা তাহাদেরকে আসসালামু আলাইকুম জানাইতে বাধ্য হইব। এই যে আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হচ্ছেন উনি। সো
বাকি থাকলো আমরা তিনজনের কথা বলে ফেলছি। অপশনে আছে আবুল কাশেম। আসলে উনি ডক্টর আবুল কাশেম, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। উনি তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেন। তাহলে দেখেন একটা প্রশ্নের ব্যাখ্যা করতে গিয়ে কত কথা বললাম। এটা কি লাগে না লাগে না বলেন তো একটু? লাগে না লাগে না? লাগে লাগে। এইভাবে পড়বেন, যারা জব সলিউশন বা প্রিভিয়াস কোর্সেন পড়েন তারা এইভাবে পড়বেন। আর সবচেয়ে ভালো হবে যদি এইভাবে আমার ক্লাস করেন, মানে আমারটা বা অন্য যে কোনো জায়গায় আপনি যদি ক্লাস করেন আপনি উপকৃত হবেন। দেখবেন পড়া এবং শোনা দুইটা একসাথে হচ্ছে। পারলে এখনই খাতায় বসে বসে একটু একটু লিখবেন, তাহলে কি হচ্ছে? লিসেনিং হচ্ছে, রিডিং হচ্ছে, তারপরে কি হচ্ছে, তারপরে রাইটিং হচ্ছে, সবগুলো হচ্ছে। কিন্তু সাথে সাথে আপনি যেখানে বসে আছেন একটু পড়েন, রিডিং হচ্ছে আপনার। এই কাজগুলো করেন, স্কিলগুলো ডেভেলপ করেন। 5 নম্বর প্রশ্ন আছে 1948 থেকে 52 এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো। দিনটি কি ছিল বলেন তো দেখি? 5-এর উত্তর দেন সবাই, 5-এর উত্তর দেন। এই হইলে তো সবাই শেয়ার করে দিতেন। 5-এর উত্তর দেন সবাই, 5-এর উত্তর দেন। 48 থেকে 52 এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো। দিনটি কি ছিল? হ্যাঁ, আমি কিন্তু আমার সংক্ষিপ্ত গল্পের মধ্যে কিন্তু বলে গেছি 1948 সালের 11ই মার্চ ভাষা আন্দোলনের জন্য প্রথম ধর্মঘট পালিত হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 69 জন গ্রেপ্তার হন। 1952 সালের পূর্ব পর্যন্ত এই 11ই মার্চ ভাষা দিবস হিসেবে পালিত হতো। এখানে 30 জানুয়ারি আছে, এখানে ইরিলিভেন্ট আলোচনা, এখানে আলোচনা করার সুযোগ নাই। অপশনগুলো 26শে ফেব্রুয়ারি, 21শে এপ্রিল, এই 3টা অপশন ইরিলিভেন্ট, এখানে আলোচনার কোনো সুযোগ নাই, কোনো প্রয়োজনীয়তাও নাই। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? যারা বলেন পাকিস্তানের কোনো কিছু আসবে না, তারা দেখেন 41তম বিসিএসে কিন্তু এই প্রশ্ন আসছে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ। আবারও দেখেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? অর্থাৎ 52 সালে যখন আন্দোলন হয় তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, এখানে পূর্ব বাংলার গভর্নর বা কোনো কিছু বলা হয়নি, মাথায় রাখেন। 6-এর ক দিয়েছেন খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন দিয়েছেন লিয়াকত আলী খান, মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ এর আগেই মারা যান। লিয়াকত আলী খান 50 সালে মারা যান। খাজা নাজিমুদ্দিন, ওয়াও। যাই হোক, এইগুলো আপনারা পারেন, এই যে বললাম পড়বেন। এই যে রাওয়ালপিন্ডিতে সে মারা যায় লিয়াকত আলী খান 50 সালে। মোহাম্মদ আলী জিন্নাহ ওই যে 48 সালে আসছিল, ওই সালে বোধহয় বছরের শেষের দিকেই মারা যায়। মোহাম্মদ আলী জিন্নাহ যিনি পাকিস্তানের জনক, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, মারা যান। লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটির পরিচালনা করেন কে? আমজাদ হোসেন, জহির রায়হান খান, আতাউর রহমান, শেখ নিয়ামত আলী। এখানে আপনারা খান আতাউর রহমান সম্পর্কে পড়বেন, এখানে উত্তর না, বাট আতাউর রহমান সম্পর্কে একটু জানার চেষ্টা করেন। শেখ নিয়ামত আলী সম্পর্কে একটু পড়েন, এখানে উত্তর আপনারা জানেন, আমি জানি যে জহির রায়হান। আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? একটু আগেই মনে হয় আমি এটার উত্তর দিয়েছি আপনাদেরকে। 40তম এবং 13তম বিসিএস এই প্রশ্ন আসছে। আপনারা জানেন আব্দুল আহাদ, আব্দুল আলিম, আলতাফ মাহমুদ, বুলবুল চৌধুরী। আমি অবশ্যই আপনাদেরকে আলতাফ মাহমুদ এটি কিন্তু একটু আগেই বলেছি। যেহেতু এখানে প্রথম বা শেষ বর্তমান সুরকার কথা নাই, আবার অপশনেও কিন্তু আব্দুল লতিফ নাই, তাইলে উত্তর কিন্তু হয়ে গেল। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?
9 নম্বরের উত্তর দেন সবাই। এই 9-এর উত্তর দেন সবাই। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? দ্বিজাতি তত্ত্ব? দ্বিজাতি তত্ত্ব আসলে ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত না। এটা 1919 সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম অংশ নিয়ে, মুসলিম রাষ্ট্র আর হিন্দু অংশ নিয়ে ভারত প্রতিষ্ঠার যে তত্ত্ব দিয়েছিলেন, অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র নিয়ে একটা মুসলিম রাষ্ট্র গঠনের যে ধারণা দিয়েছিলেন, সেটি হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। দুইটা জাতি দুইটা দেশ, এই যে ধারণা দিয়েছিলেন, আপনারা জানেন এটা। সামাজিক চেতনা, অসাম্প্রদায়িকতা, বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, বাহ, ফাইন। বাঙালি জাতীয়তাবাদ কি আসলে? এই যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু না মুসলমান, তার চেয়ে বড় হচ্ছে আমরা বাঙালি। এই যে ভাষা আন্দোলনে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যে ঝাঁপিয়ে পড়েছিল, যেটা ছিল হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। আমরা বাঙালি, আমার মাতৃভাষা বাংলা, তাকে রক্ষা করতে হবে। 38তম বিসিএস এটা আসছিল, এটা আপনারা দিয়েছেন উত্তর অনেকেই। এখানে বাংলা 11 লেখা, এটা 11 চলে আসছে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? এটা 36তম বিসিএস এর প্রশ্ন, এবং এইটা নিয়ে অনেকেই কনফিউজিং। 9 মে 1954 নাকি 16 ফেব্রুয়ারি 1956, এইটা নিয়ে অনেকেই টেনশন করেন, আমি জানি। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? দেখি সবাই 11 নম্বরে উত্তর দেন। 11-র উত্তর দেন সবাই। এটা 36-এর প্রশ্ন। তবে এখানে দেখেন গণপরিষদ আছে, উত্তর কোনটা সঠিক তা বলে দেবে এই গণপরিষদ। 11-র গ দিয়েছেন রাহুল চৌধুরী। দেখি আরো কমেন্টস চাই। 9 মে 1954 নীলুফা জেরিন। জলি খাতুন 9 মে 1954। আমি মনে হয় ঘুরায় পেঁচায় কথা বলছি, এই জন্য ভয় পাইছেন নাকি কেউ? দেখেন 16 ফেব্রুয়ারি 1956 যারা দিয়েছেন তাদেরকে বলি, এই 9 মে 1954 এবং 16 ফেব্রুয়ারি 1956 এই জায়গাটা একটু ভালো করে পড়বেন। আপনি বারবার এই জায়গায় ভুল করবেন, আপনি বারবার এই জায়গায় ভুল করবেন। এখানে একটা হলো জাতীয় পরিষদ আর একটা হলো গণপরিষদ। এইটা যদি থাকে গণপরিষদ, তাহলে উত্তর উইল বি 9 মে 1954। জাতীয় পরিষদ বললে আপনি উত্তর দেবেন 16 ফেব্রুয়ারি 1956। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে? এটা নিয়ে তো আবার ঝামেলাও আছে। 45তম বিসিএসে, হ্যাঁ এ হবে, ভালো করে করছেন দেখি নাই, গুড। 45তম বিসিএসে দেখেন, 45তম বিসিএসে যে প্রশ্নের উত্তর নিয়ে দ্বন্দ্ব লেগেছিল তা কিন্তু 36তম বিসিএসও আমরা দেখেছি। এবং আমি জানি না কিছু জিনিস নিয়ে মানুষ কেন দ্বন্দ্ব করে, কিছু বিষয় তো ক্লিয়ার। যেমন এবার আসছে G77 এর সদস্য কত? G77 এর সদস্য আমি আপনাদেরকে পড়িয়েছি 135। অনেকে আমাকে বই দেখাইছে, বাজারের এই বই সেই বই, দেখেন স্যার 134। আরে ভাই আমি 135 পড়াইছি, ওদের ওয়েবসাইটে 135 আছে, আপনার তার কিছু দেখার দরকার নেই, ওটা কিন্তু আসছে। সো কিছু জিনিস নিয়ে তর্ক হুদাই করা হয়, ভুল না থাকলে তর্ক করার কোনো দরকার নেই। আপনার এখানে দেখেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এখানে একটা হলো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা গঠিত হয় 47 সালে, আরেকটা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এখানে যেহেতু 48 সাল নাই, সেহেতু আপনি 52 সালে চলে যান, 31শে জানুয়ারি 1952, উত্তর ক। আবার যদি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তাহলে 1950। আবার যদি বলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি, সেটা কিন্তু 52। কিন্তু এখানে কিন্তু 48 নাই,
অ্যাকচুয়ালি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 48 সালে এবং 2 মার্চ। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? আমি একটু আগে মনে হয় আমার কথার মধ্যে বলে গিয়েছি, কুমিল্লার সাংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি কিন্তু 23শে ফেব্রুয়ারি 1948 সালে তিনি গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলা ভাষার রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। তার দাবি মানা হয় না, তিনি সংসদ ওয়াকআউট করেন। আমার ভাইয়ের রক্তের রাগানো 21 ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে? দেখেন ব্যাখ্যা শুনলে কি হয় আপনি এখন পারবেন। এখানে কিন্তু লতিফ আলতাফ দুইটাই আছে। উত্তর দেন, 14 উত্তর দেন সবাই, 14 উত্তর দেন দেখি। আমি ব্যাখ্যা করছি, আমার মনে হয় না আর জীবনে আপনি ভুলবেন। মানুষ হইলে আর কেউ ভুলবেন না, ভোলার কথা না। আবার ভাইবেন না অমানুষ বলছি কাউকে, না, ভোলার সুযোগ নাই তো, ভুলবেন কেমনে বলেন। এইটা প্রথম সুরকার লতিফ। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? এখন দেখেন একটু দ্রুত টানবো কারণ এগুলো আপনারা পারবেন। 15 কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? আমরা তো জানি রাষ্ট্রের 2 জন হবে না, 3 জনই হবে না, তাহলে প্রথম জন হবে। পাকিস্তানের শাসনতান্ত্রিক পরিষদে ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে উত্থাপন করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। একই প্রশ্ন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? একই প্রশ্ন, এর আগে পড়াইছি। এনে একই প্রশ্ন, খাজা রাজিবউদ্দিন। হ্যাঁ, এই যে বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি আঞ্চলিকতা না, ধর্ম না, রাজনীতি না, ভাষা ও সংস্কৃতি। খুবই গুরুত্বপূর্ণ, ভাষা ও সংস্কৃতি। ভাষা আন্দোলন শুরু হয় কবে? এখানে দেখেন, এইখানে এটার উত্তর কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় 12 সালে আসছে। এই প্রশ্নটা আমাকে করছেন একবার কেউ। এটা 48 সালে শুরু হয় ভাষা আন্দোলন। পাকিস্তানে %% বাংলা ভাষাভাষী ছিল। আমি আমার আলোচনার মধ্যে বলেছি 56%। তমদ্দুন মজলিস ছিল একটি, আমি আমার আলোচনায় বলেছি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। দেখেন যারা গল্প প্রথম থেকে শুনেছেন তাদের কিন্তু আর এগুলোতে সমস্যা হবে না, এখন সব পারবেন। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? আমরা জানি অধ্যাপক আবুল কাশেম। তমদ্দুন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 47 সাল। এই যে অপশন, 47 সালের 1 মতান্তরে 2 সেপ্টেম্বর এটা গঠিত হয়। তমদ্দুন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত। স্বাধীনতা সংগ্রাম, সাংস্কৃতিক আন্দোলন কোনোটাই না, এটা আমরা জানি। দেখেন এখন ভাষা আন্দোলনের প্রশ্ন আপনার কাছে এখন ডাল ভাত, এখন একদম ডাল ভাত। দেখেন ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 48, এখানে 47 নাই অপশনে, তার মানে প্রমাণিত 48 সালে ভাষা আন্দোলন শুরু হয়। যারা 47 নিয়ে কনফিউজড তাদের জন্য এটা। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? এই আলোচনা হয়েছে একবার। 11 মার্চ 1948 বঙ্গবন্ধু সহ 69 জন গ্রেপ্তার হয় বলেছি। 48 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। কে সে? কে এই নেতা? মোহাম্মদ আলী জিন্নাহ। উনি আসছিলেন 19 মার্চ, উনি রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন 21 মার্চ। উনি একই ভাষণের পুনরাবৃত্তি করেন কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, এবং ছাত্রনেতা নাইম উদ্দিন কিন্তু নো নো বলে প্রতিবাদ জানিয়েছিলেন। তাহলে দেখেন কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? পরিষদ, এখানে যেহেতু 48 নাই, ভেজাল করার দরকার নেই। 52 সাল। কতজন সদস্য সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিশন গঠিত হয়? এই 13 নম্বরে উত্তর দেন সবাই। কতজন সদস্য সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়? 13, উত্তর 13। 13 উত্তর দিবেন। All Parties State Language Movement Committee was formed in, is All Parties State Language Movement Committee 1952। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? দেখেন একটু কেউ উত্তর দিয়েছেন, কেউ উত্তর দেন নাই। আকরাম খান কমিটির সদস্য ছিল 17 জন। আকরাম খান কমিটির শিক্ষা কমিটির সদস্য কয়জন? গঠিত হয় কয়জন নিয়ে? 17 জন। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন?
আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। 52 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? এটা আমরা মোটামুটি সবাই জানি, 1358 সাল ছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে বুকে রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার রফিক বরকত সালাম। ওই দিনটি ছিল ফাল্গুন মাসের কত তারিখ? আমরা জানি 8ই ফাল্গুন, 8 তারিখ দেওয়া আছে। এগুলো মুখস্থ প্রশ্ন, এখানে ক্রিটিক্যাল কোনো কিছু নাই, ক্রিটিক্যাল কিছু নাই। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় 1952 সালের কোন তারিখে? এইগুলো ভাই মুখস্থ করবেন, কোনো কথা নাই, এগুলো মুখস্থ প্রশ্ন। 23শে ফেব্রুয়ারি। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? এইখানে আপনাকে একটু পড়তে হবে, এখানে যুক্তরাজ্য বলা আছে, আবার সরকারিভাবে একটা কথা আছে। প্রশ্ন ঠিক করে দেখতে পারছি না কেন রে ভাই, আমার জন্যে? আমি মাঝখানে দাঁড়ায় পড়ছি নাকি? আচ্ছা দেখেন, তাহলে আমি কোনায় দাঁড়াচ্ছি, হ্যাঁ একদম কোনায় চলে যাচ্ছি, একদম কোনায়। আপনাদের পার্টিসিপেন্ট এত কম, আজকে শ্রেষ্ঠ কিছু জিনিস দিতে চাই। যদিও আমাদের রেগুলার লাইভ না থাকার কারণে হয়তো আপনাদের কিছুটা হলেও উপস্থিতি কমে গেছে। আর আমি বলি, ভাই বোনদেরকে বলি, যারা হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন, আমি বলবো তারা স্বপ্নই দেখেন নাই চাকরি পাওয়ার। তাদের মধ্যে কোনো স্বপ্নই ছিল না। একটা মৃত স্বপ্নকে লালন পালন করেছেন এতদিন। আবেগ দিয়ে চাকরি হয় না। একটা মেয়ে আমাকে জানাইলো যে আমার বাড়িতে আমি কথা বলতে পারতেছি না। আমি বললাম কেন? বলে ভয়ে, বাড়ির থেকে খুব চেঁচামেচি করতেছে যে বিসিএস হয় নাই কেন। আমি বললাম তুমি কয় মাস পড়ছো প্রস্তুতি? বলে স্যার 3 মাস। আমি বললাম বাড়িরে স্বপ্ন দেখাইছো না, 3 মাস পরে বিসিএস ক্যাডার হয়ে যাবা, এই স্বপ্ন দেখাইছো, তো বাড়ি তো তোমার এখন পেদানি দিবেই, স্বাভাবিক। আমাদের গার্ডিয়ানরাও না বোঝে না। আমি জানি না আপনাদের পাশে গার্ডিয়ানরা বসে আছে কিনা। গার্ডিয়ানদেরকে বললেন এখন 1980 সাল না, এখন 1985 সাল না, 90 সাল না, যে ঘরের তে ডাইকে নিয়ে আপনাদের অনুরোধ করে চাকরিটা দিয়ে দিবে, সেই সাল না। এখন 2024 সাল। চাকরি পাওয়া মুখের কথা না। এখন কম্পিটিটরের অভাব নাই, পড়তে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, টাকা ঢালতে হবে বইয়ের পিছনে, কোচিংয়ের পিছনে। হ্যাঁ, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। যারা এক্সেপশনাল আছে তাদেরকে নিয়ে আমি কথা বলতেছি না। বাংলাদেশে এমন এক্সেপশনাল আছে 3 মাস পড়লে ক্যাডার হবে, আমি তারে নিয়ে কথা বলতেছি না। আই থিঙ্ক সে আমার লাইভও দেখতেছে না, আমি শিওর। কিন্তু যাদের একাডেমিক দুর্বলতা আছে কিংবা ওই লেভেলের না, ডোন্ট মাইন্ড করার কিছু নেই, ওই রকম প্রস্তুতি আপনার নাই কিংবা কারো হেল্প লাগবে, তাদেরকে বলতেছি যদি আপনার পাশে গার্ডিয়ান বসে থাকে, আমার লাইভ শুনে থাকে, গার্ডিয়ানের উদ্দেশ্যে বলতেছি এখন 90-এর দশক না। আপনাকে ঘর থেকে ডেকে নিয়ে চাকরি দিবে তা না। এর মানে আমি 90-এর দশককে ইগনোর করতেছি না। ওই সময় আমাদের সে মেধাবী মানুষরা ছিল, তারা ভালো ইংলিশ লিখতে পারতো, ইংলিশ বলতে পারতো। আমাদের ছেলে মেয়ে তো একদিকে হলো পড়ালেখা করে না, আমাদের এই সময়টায় একদিকে পড়ালেখা করে না। আপনি দেখবেন বর্তমান ছেলে মেয়েদের হাতের লেখা আর ওই 80-এর দশক 90-এর দশকের তাদের হাতের লেখা রাত আর দিন পার্থক্য। তাদের হাতের লেখা মনে হয় যে ছাপাইছে, টাইপ করছে মনে হয়। আর এখনকার ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া নাই। যেহেতু এখনকার ছেলে মেয়েগুলো হাইব্রিড, উচ্চ ফলনশীল জাত, সেহেতু প্রবলেমটা একটু বেশি, সময়টা বেশি দিতে হবে। অন্যদিকে বেকারের সংখ্যা দিন দিন হু হু করে বাড়ছে, আর পদসংখ্যা হু হু করে কমছে, কারণ যথেষ্ট ভ্যাকেন্ট নাই। একদিকে বেড়েই যাচ্ছে, কম্পিটিশন বাড়তেছে, এই কম্পিটিশনের সবচেয়ে বেশি এফোর্ট যে দিতে পারতেছে সে টিকে যাচ্ছে। এবং আপনি জানলে অবাক হবেন, দুর্নীতি নিয়ে কথা হয়, অনেক কথাই হয়। এই প্রজন্মর জানা উচিত বর্তমান সরকার যতটা দুর্নীতি কমাইছে নিয়োগের ক্ষেত্রে, ইতিহাসে এটা মানে গত আপনি যদি কয়েক বছর দেখেন, আপনি দেখবেন নিয়োগ ছাড়াই চাকরি দিছে এমন সময়ও গেছে, হল থেকে নিয়ে চাকরি দিছে এমন সময়ও গেছে। এই সরকার হল থেকে নিয়ে এনএসআই চাকরি দেয় নাই,
এই সরকার এসআইএস চাকরি দিয়ে দেয় নাই, ঘর থেকে দৌড়ায় নিয়ে টাকা নিয়ে এই সরকার দেয় নাই, পরীক্ষা নিচ্ছে অন্তত পক্ষে। বিক্ষিপ্ত ঘটনা থাকবে। সো গার্ডিয়ান এবং স্টুডেন্ট সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনাকে যদি চাকরি পেতে হয়, আপনি মেধায়ী যদি চাকরি পেতে চান, আপনি মেধায়ী চাকরি পাবেন, কিন্তু শ্রমটা দিতে হবে আপনাকে, পড়তে হবে আপনাকে। না পড়লে আপনি কিন্তু চাকরিটা পাবেন না। করাপশন যদি হয় হোক, ওটা ধার আপনার ধারার দরকার নাই, আপনি মেধায়ী চাকরি পাবেন। যদি আপনি মেধাবী হয়ে থাকেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি চাকরি পাবেন। সো প্রথম কাজ হচ্ছে আমাদের যে কবির ভাইয়ের এখানে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে আব্বা আমি তো ইংরেজিতে দুর্বলতা আছে, আমি তো 2 মাসের মধ্যে তোমার চাকরি পেয়ে দেখাই দিব, এরকম অলিক কোনো বক্তব্য কারো গার্ডিয়ানকে কেউ দিবেন না। কারণ গার্ডিয়ানরা অলওয়েজ বাচ্চাদেরকে নিয়ে সেন্সিটিভ থাকে, চিন্তায় থাকে। বিশেষ করে মেয়ের বাবা মা খুব টেনশনে থাকে যে মেয়েটা যদি একটা চাকরি হয়, ভালো একটা ঘরে পাত্রস্থ করতে পারবো, এটা মেয়ের বাবাদের একটা ইয়ে থাকে। আমিও মেয়ের বাবা, আমারও মধ্যে এই জিনিসটা কাজ করবে, আমার মধ্যে এই বিষয়টা কাজ করবে, এটি স্বাভাবিক। তাকে মিথ্যা স্বপ্ন আপনি দেখায়েন না, আপনি বলেন টাইম বিং, আমি পরিশ্রম করব, দোয়া করো, একটা হবে, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত লেগে থাকবো, যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত লেগে থাকলেই আপনার চাকরি হবে। আর আপনি যদি মনে করেন যে রাত পোহালেই আপনার চাকরি হয়ে যাবে, হবে না, পড়তে হবে আপনাকে। একটা কারিকুলাম মানে একটা আউটলাইন আছে, সেই আউটলাইন অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত অধ্যাবসায় করতে হবে। ওই যে 8-9-এ যেভাবে পড়ছেন, 7-8-9-10-এ যেভাবে পড়ছেন, ভোরে ফজরের সময় উঠে পড়ছেন, আবার খাইছেন পড়ছেন, খাইছেন পড়ছেন, বিকালে পড়ছেন, খাইছেন পড়ছেন, ওরকম বাবু হয়ে যেতে হবে, বাবু শোনা শোনা বাবু হয়ে যেতে হবে। সবাইকে কিউট বাবু হতে হবে চাকরি পেতে হলে। পেকে গেছেন, বড় হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, পণ্ডিত হয়ে গেছেন, স্কলার হয়ে গেছেন, আপনি অনার্স মাস্টার্স করেছেন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, ভুলে যান। চাকরি পেতে হলে সব ভুলে যান, সব মাথা থেকে আউট করে দিয়ে বাবু হয়ে যান, বাবু। তাইলে চাকরি আপনার কাছে হবে কাবু। সো এইভাবে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি, দেখবেন একটা চাকরি হয়ে গেছে। ইমোশনে কেউ ডুব দিয়েন না। কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিও যদি বলে ভাই পড়ো, রাত পোহালেই চাকরি পেয়ে যাওয়া 2 মাসের মধ্যে, আমি আওয়াজ দিয়ে বলতে পারি এই কথা আপনি শুনেন না, বাকিটা বললাম না, শুনেন না। আপনি আপনার দুর্বলতা জানেন, সাবজেক্টিভ দুর্বলতা জানেন, আপনি দুর্বলতা অনুযায়ী সেই দুর্বলতা দূর করার চেষ্টা করেন। অনলাইনের সৌজন্যে সারা বাংলাদেশে যেভাবে আপনি সাপোর্ট পাইতেছেন, ঢাকা থেকে যারা ভালো ভালো টিচার বিভিন্ন জায়গায় যেতে পারে না, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্রাঞ্চে যেতে পারে না, পড়াইতে পারে না, তাদের ক্লাসগুলো আপনি আপনার বাড়ি থেকে পাচ্ছেন, এইটা একটা রেভলিউশন, এইটা একটা রেভলিউশন বাংলাদেশে। সেই সার্ভিসটা তখনই কাজে লাগবে, সেই সাপোর্টটা তখনই কাজে লাগবে যদি আপনি না সুন্দর করে একটু পরিচ্ছন্নভাবে ওই বাবু হয়ে একটু পড়ালেখা করেন। সো সবাইকে বাবু হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও শুরু করছি। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় যুক্তরাজ্যে, ইউকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? এখানে সিরাজগঞ্জ আছে, টাঙ্গাইলও আছে, কি দিবেন বলেন? এই প্রশ্নটা আমি সবার কাছে করতেছি। 20 মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? দেখি এটা উত্তর কে কি দেয়। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে, শেয়ার দেন, শেয়ার। বলেন এটার উত্তর কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ না টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, বাদ? এটা কেউ দিবেন না আমি জানি। জয় খাতুন সিরাজগঞ্জ দিয়েছে, আক্কাস এবি বিশ্বাস 2, ফারিয়া মিনহা সিরাজগঞ্জ জি। শোনেন, ওই যে টাঙ্গাইলের সন্তোষ বলি তো, এই জন্য জন্মস্থান সবাই টাঙ্গাইল মাইরা দেয়, কিন্তু তার জন্ম কিন্তু সিরাজগঞ্জে। এই কথা কিন্তু ভুলে গেলে হবে না, বিপদে পড়ে যাবেন। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আমার কাছে মনে হয় আমরা ভাষা আন্দোলনের শহীদদেরকে চিনি। এই প্রশ্নে আমাদেরকে কেউ কাবু করতে পারবে না। সালাম, জব্বার, বরকত, 3 জন ভাষা শহীদ। আর এখানে আসাদ আছে, যার পুরো নাম হচ্ছে আসাদুজ্জামান আসাদ। এই আসাদুজ্জামান 1969 সালের গণ অভ্যুত্থানে 20 জানুয়ারি
মারা যান। এজন্য 20 জানুয়ারিকে আসাদ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে 52 ভাষা আন্দোলনের শহীদ নন হচ্ছে আসাদ। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম পর্যায়ে, এখানে কিন্তু প্রশ্ন বুঝতে হবে, এগুলো বিসিএস প্রশ্ন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ও কারা তত্ত্বাবধায়ক। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেখেন, একটু খেয়াল করেন, বলেন। আমি অপশন দেই, নুরুল আমিন না খাজা নাজিমউদ্দিন? আমি অপশন দিয়ে দিচ্ছি। 22-এর খ দিয়েছেন, নুরুল আমিন দিয়েছেন। দেখেন, নূর ইবনে আব্দুর রউফ, সামিদা জাহান। কিরে ভাই, নুরুল আমিন দিচ্ছেন কেন সবাই? প্রথম পর্যায়ে, যেখানে বলছে প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন, মনে রাখবেন। এই যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা, আর শেষ মুখ্যমন্ত্রী কে? দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন, শেষ মুখ্যমন্ত্রী কে? হ্যাঁ, খাজা নাজিমউদ্দিন লিখছেন এবার। জি, 1952 সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল, মানে সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিল? এইবার আপনি নুরুল আমিন উত্তর দেন, এইবার নুরুল আমিন উত্তর দেন। কারণ ওখানে লেখা আছে প্রথম পর্যায়ে, প্রথম পর্যায়ে ছিল খাজা নাজিমউদ্দিন, এই পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। আর 52 সালে যখন ভাষা আন্দোলন হয়, ওই যে 144 ধারা জারি করেন এবং আমাদের সোনার ছেলেরা 144 ধারা ভঙ্গ করেন, সেই সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়? সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন, আমার কাছে মনে হয় আমি এটার উত্তর আপনাদেরকে দিয়েছি। মানে এখানে দেখেন না, এটার উত্তর দেয়নি। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন 1987 সালে পাশ হয়। যারা এটা পারেন না, আগে পড়েন নাই, তারা অবশ্যই এটা একটু দেখে রাখবেন। 87 সাল। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। এটা বলেছি রাখবে একবার। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য কোনটি? মোদের গৌরব, এটা আপনারা পড়েছেন, অতুল প্রসাদ সেন। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অমর একুশে ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাগানো 21 ফেব্রুয়ারি রচনা কে করেন? সাংবাদিক গাপ্পার চৌধুরী। প্রথম এটা কবিতা ছিল, পরে গানে রূপান্তরিত হয়। ওরা আমার মুখের ভাষায় কায়রা নিতে চায়, গানটির রচয়িতা ও সুরকার কে? এটা আব্দুল লতিফ। এইগুলো জাস্ট ভাই মুখস্থ বিষয়, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। এইবার আমরা একটু আগে আগ বাড়াচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে ভাষা আন্দোলন নিয়ে কথা বললাম। ভাষা আন্দোলনের এই 48 সালে শুরু হওয়া আন্দোলন কিংবা 47 সালের ভাষা বিষয়ক সমস্যা থেকে শুরু করে এই 48 সালের বিভিন্ন ধর্মঘট বা বাংলা ভাষার দাবি থেকে শুরু করে 52 সালের শেষ পর্যন্ত আমরা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এবং এই 144 ধারা ভঙ্গ করে যারা শহীদ হন তাদের সম্পর্কে বলেছি, এবং বাংলা ভাষার এই আন্দোলন পরবর্তী বিভিন্ন স্বীকৃতি, কবিতা কিংবা গান কিংবা আন্তর্জাতিক স্বীকৃতি সহ সবগুলো কথাই কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভাষা আন্দোলনকে ছাড়িয়ে আমরা পরবর্তীতে এই পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা যে রাজনৈতিক কিছু ইতিহাস রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাচ্ছি। লেটস গো। দেখেন, আমরা যদি দেখি 1954 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না। ও, উত্তর তো আগেই পেরে গেছে। দেখি, যা রে বেটা যা। ও মা গো, ও ভাই উত্তর তো যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই যে চলে গেল। ওকে ওকে, দেখেন আমরা যদি এই জায়গাটা দেখি যে 53 সালে আমরা এই গল্পগুলো বলছি, আমি মনে হয় 56 সাল পর্যন্ত আপনাদের বলছি, তার মানে এখন প্রশ্ন সলভ করতে পারি। 38 বিসিএসে 54 সালের পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না কে? শেরে বাংলা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নবাব স্যার সলিমুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শেরে বাংলা ছিলেন, সোহরাওয়ার্দী ছিলেন, আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন না। তাই উত্তর সলিমুল্লাহ।
1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? আমরা জানি যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল? প্রথম দাবি কি ছিল? বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ইয়েস, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন, পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953। সহজ প্রশ্ন, সহজ উত্তর, একদম সহজ। 1954 সালে সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি দফা ছিল? আমরা জানি এখানে 21 দফা ছিল। হ্যাঁ, 21 দফা। 54 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? এই প্রশ্ন কিন্তু এবারও আসছে, সহজ প্রশ্ন, যদিও 223টি, ক্রেডিট নেওয়ার কিছু নেই। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? দেখেন, পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে এখানে আসন ছিল 309টি। 309টি। 1954 সালের পূর্ব বাংলার নির্বাচনের মূল মন্ত্র কি ছিল? স্বাধীনতা, ক্ষমতার পরিবর্তন, পূর্ণ স্বায়ত্তশাসন, অর্থনৈতিক মুক্তি। এটা ছিল পূর্ণ স্বায়ত্তশাসন। যুক্তফ্রন্ট রাজনৈতিক দলের সংখ্যা কয়টি? এখানে দেখেন অপশনে 4ও আছে, 5ও আছে। কি দিবেন এখন বলেন দেখি? এইটাই আপনাদেরকে জিজ্ঞাসা করি। 6 নাম্বার, যুক্তফ্রন্ট 1954 সালে রাজনৈতিক দলের সংখ্যা কয়টি ছিল? 4 না 5? কি দিবেন এখানে? কি দিবেন? 4। আমি আগেই বলে রাখি, 4 আর 5 দুইটাই উত্তর। প্রশ্ন দেখা যায় না স্যার, কেন রে? কি কারণে প্রশ্ন দেখা যায় না? এই উত্তর 4 না 5 দিবেন? একটু দেখি। 4টি। শোনেন, এখানে 4ই উত্তর দিতে হবে, কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তথ্য অনুসারে উত্তর হচ্ছে 4। তবে উইকিপিডিয়ায় 5টা দেওয়া আছে। যারা আমাদের শীট পড়েছেন, বিসিএস গার্ডিয়ানের যে শীট যারা পড়েছেন, তারা দেখবেন ওখানে ব্যাখ্যা দেওয়া আছে আমার, যে কিভাবে 4 আর 5। আচ্ছা, পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র, এই কথাগুলো বলেছি আপনাদেরকে। ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা দরকার নাই, আলোচনা করেছি। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সন্তোষে। এই টাঙ্গাইলের সন্তোষে 7ই ফেব্রুয়ারি 1957 সালে। এখানে প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং টাঙ্গাইলের সন্তোষে এই সম্মেলনের দাবি ছিল 2 দফা দাবি ছিল, 2টা দাবি ছিল। ওকে, পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কে? এখানে চলে আসছে ইরিলিভেন্ট, ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? এখানে আমরা দেখতে পাচ্ছি ধীরেন্দ্রনাথ দত্ত। একই প্রশ্ন ঘুরে ফিরে এখানে আসার কথা ছিল না, চলে আসছে। ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল? এটাও চলে আসছে। কাকমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সন্তোষে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় 57 সালে। আসসালামু আলাইকুম, এটা আমি বলেছি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়? 1956 সাল। এই 56 সাল পর্যন্ত আপনাদেরকে গল্প আমি বলেছি, এই পর্যন্ত বলেছি। একটু বলেন তো, এইভাবে যদি এমসিকিউ এবং বেসিক আলোচনা করা হয়, আপনারা কি উপকৃত হবেন না হবেন না? ইয়েস অর নো লিখে কমেন্টস করেন। ইয়েস অর নো লিখে কমেন্টস করেন। আপনারা কি উপকৃত হবেন না হবেন না? উপকৃত হবেন না হবেন না? একটু একটু বলেন। উপকৃত হবেন না হবেন না? একটু বলেন তো দেখি, শুনি। যদি আপনারা উপকৃত হন, ভালো লাগে, তাহলে এখন থেকে নিয়মিত ক্লাস চলবে সব সাবজেক্টেরই। একটু কষ্ট করে আপনার আগের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আবারও বলছি, হতাশ হয়ে ঘরে বসে থাকা নয়, অনলাইন সুবাদে ক্লাস করা, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ টিচারদের ক্লাস করা, এইটা আপনার জন্য একটা অপরচুনিটি। এই অপরচুনিটি যদি আপনি ভোগ না করতে পারেন, তাহলে আপনি ব্যর্থ। আমি বলবো আপনি বৃথা, আপনার জীবন বৃথা যাবে। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করে? 1958 সালে। এই গল্পও বলেছি যে আইয়ুব খানকে আনা হলো, আইয়ুব খান উল্টা ইস্কান্দার মির্জাকে পাঠিয়ে দিল এবং সামরিক শাসন জারি করলো, যা চলবে 70 সাল পর্যন্ত। দেখেন, প্রথম দিকে এই কথাগুলো বলে আসছি। পাকিস্তান 1958 সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন কে? একই কথা, আইয়ুব খান। আইয়ুব খান কই গেলি রে বাবারে, আয়। এই তো। পাক ভারত দ্বিতীয় যুদ্ধ কত সালে শুরু হয়? 65 সালে। পাক ভারত
প্রথম যুদ্ধ হয় 47 সালে কাশ্মীর নিয়ে, দ্বিতীয় যুদ্ধ হয় 65 সালে, এটাও কাশ্মীর নিয়ে। এটা 1966 সালের 10 জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্ড যেটাকে বলা হয় তাসখন্ড চুক্তি, এর মাধ্যমে এটা সমাধান হয়। দেখেন তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে? 62। সহজ প্রশ্ন। বাংলাদেশের শিক্ষা দিবস কবে? 17 সেপ্টেম্বর। খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এই যে ভাইবা বোর্ডে প্রাইমারি যারা দিচ্ছেন শিশু দিবসও জিজ্ঞাসা করতেছে। যেমন আমি দেখলাম একটা মেয়েকে জিজ্ঞাসা করলো শিশু দিবস কবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলের নাম কি, বড় ছেলের ওয়াইফের নাম কি, ওয়াইফ কি করতেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু করেছে। আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, আমার জন্য ক্লাসগুলো কতটুকু প্রয়োজনীয় প্লিজ যদি একটু বলতেন। আপনি ডিপার্টমেন্টে মনোযোগ দেন ভাই, সরি ডিপার্টমেন্টে মনোযোগ দেন। অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীকে আমি এই দিকে ধাবিত হইতে বলবো না, তবে সময় করে যদি মাঝে মাঝে একটু করতে পারেন। কারণ আমাদের দেশের ছেলেমেয়েরা প্রচুর যেটা হয় আউট নলেজগুলো তৈরি হয় না। আমি আলোচনা করতেছি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো। ওই যে দেখবেন 21শে ফেব্রুয়ারির দিন, 16ই ডিসেম্বরের দিন, 26শে মার্চের দিন পোলাপান কি আবল তাবল বলে। কিছু ছাগলা টাইপের পোলাপান দেখবেন, ও বিজয় দিবস কবে জানে না, ও স্বাধীনতা দিবস কবে জানে না, কিচ্ছু জানে না, উল্টা পাল্টা কথাবার্তা বলে। আবার এই যে বই মেলাতে আসে দেখি, হ্যাঁ, বই মেলাতে এসে উল্টা পাল্টা কথাবার্তা বলে। সো আপনি যে বর্ষেই পড়েন না কেন, আমি যে ক্লাসটা নিচ্ছি এইগুলো আপনার জন্য জানা দরকার। তবে এই মুহূর্তে চাকরির পরীক্ষা দিবেন ব্যাপারটা এমন না। তবে একটা কথা সবাইকে বলি, যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন একটু যদি সচেতন হন, এইচএসসি পাশে অফিস সহকারী কাম কম্পিউটার, অফিস সহায়ক, এরকম অনেক চাকরির সার্কুলার হয়। পোস্ট ছোট, কিন্তু আপনার কাছে মনে হতে পারে আমি অনার্স মাস্টার্স করে অনেক বড় পোস্টের চাকরি করব। যদি সেটা ডিজার্ভ করেন অবশ্যই সেটা করবেন, কিন্তু অনার্স মাস্টার্স পাস করে 3য় শ্রেণীর আবেদনও করতেছে, অ্যাভেলেবল চাকরি হচ্ছে না। যদি ইন্টারমিডিয়েট মানে কি, এই যে ইন্টারমিডিয়েট এসএসসি, এই সময় কি রক্ত টকবগে ভরা যৌবন, শক্তি, তেজ, পড়ার স্পিড, পড়ার মধ্যেই আছেন। এই সময় যদি একটু প্রিভিয়াস করছেন, পুশ দিতে পারেন, তাহলে দেখবেন প্রিলিমিনারি টিকছেন। ভাইবা দিলে একটা যদি চাকরি হয়ে যায়, আপনার ওই কারো কাছে হাত পাততে হবে না ভার্সিটিতে পড়ার জন্য। অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন নিজের খরচের জন্য, দেখবেন নিজে অনার্স পাস করতে করতে দেখবেন আপনার প্রমোশনের সময় হয়ে গেছে। এরপরে বিসিএস এর পরে ধুমায় বিসিএস পড়েন, এরপরে বিসিএস ক্যাডার হয়ে যান, সমস্যা কোথায়? সো আমাদের যেটা করতে হবে, এটা অবস্থান অনুযায়ী। এখন আপনি বাবা মায়ের আলালের ঘরে দুলাল, আলালি, বিশাল টাকা পয়সার, কোনো সমস্যা নাই। আপনি কি ইন্টারমিডিয়েট পাস করতে গিয়ে 3য় শ্রেণীর চাকরি করতে যাবেন নাকি? অসম্ভব। এটা তো আপনি করবেন না, বলে লাভ নেই, বুঝেন নাই? সো আপনি আপনার অবস্থান থেকে চিন্তা করবেন, হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই শুড। না বুঝলে আমাদেরকে প্রশ্ন করেন, আমরা আপনার অবস্থান আমাদেরকে জানায়েন, আমরা আপনাকে উত্তর করব। এখানে আমরা এখন যে আলোচনার মধ্যে চলে যাচ্ছি সেটা হচ্ছে 6 দফা। 62-65 পর্যন্ত কথা বলেছি। 6 দফা ছিল এই পূর্ব পাকিস্তানের এক ঐতিহাসিক দাবি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি এই শোষণ নীতি ত্যাগ করবেন না, যদি এখানে আলাদা কোনো ব্যবস্থাপনা তৈরি না করা হয়, পূর্ব পাকিস্তানের যদি স্বায়ত্ত শাসনটা না দেওয়া হয়, কিংবা এই পূর্ব পাকিস্তানের যদি আলাদা অর্থনৈতিক ব্যবস্থা না থাকে, আলাদা বাণিজ্যিক ব্যবস্থা না থাকে, আলাদা আমদানি রপ্তানি বাণিজ্যিক ব্যবস্থা যদি না থাকে, আলাদা যদি শাসন প্যারামিলিটারি যদি না থাকে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যদি পুরোটাই থাকে, যদি এটাকে ডিসেন্ট্রালাইজ না করা হয়, তাইলে বুঝে নিতে হবে তারা আর আমাদেরকে ছাড় দিচ্ছে না, তারা এই শোষণ করেই যাবে। 1000 বছরের এই শ্রেষ্ঠ বাঙালি, আমি বলবো শ্রেষ্ঠ দার্শনিক, তিনি বুঝতে পেরেছিলেন, তার দর্শন দ্বারা পশ্চিম পাকিস্তানকে তিনি ফিল করতে পেরেছিলেন
এই কারণে উনি 5ই ফেব্রুয়ারি চলে যান পাকিস্তানের লাহোরে বিরোধী দলের সম্মেলনে। 4 তারিখে যান, 5 তারিখে যোগদান করেন এবং 5 ফেব্রুয়ারি তিনি কিন্তু 1966 সালে এই 6 দফা দাবি উত্থাপন করেন। অনেকেই বলে 5 অথবা 6 ফেব্রুয়ারি দাবি উত্থাপন করেন। 6 ফেব্রুয়ারি করেন না, কারণ 6 ফেব্রুয়ারি উনি রাগে আর জানি নাই, উনি 5 তারিখে উত্থাপন করছে, 6 তারিখে আর অংশগ্রহণ করেন নাই। তারপরে উনি এটাকে কি করলেন, উনি 23শে মার্চ 1966 উনি হচ্ছেন শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, তারপরে মুদ্রা সংক্রান্ত ক্ষমতা আর আধা সামরিক বাহিনী বা প্যারামিলিটারি গঠন সংক্রান্ত ক্ষমতা, এই যে 6টা দফা, এগুলো কিন্তু আমরা বেশ জানি এবং আমরা কিন্তু এগুলো পড়েছি। বাঙালির মুক্তির সনদ 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? আনুষ্ঠানিক যখন শব্দটা বলেছে তখন 23শে মার্চ 1966 সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণাটি দেন। 1966 সালে 6 দফায় কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল? এখানে অপশনে আছে 3, 4, 5, 6। 6টা দফায় অর্থনৈতিক হইতে পারে না। 3টা দফা অর্থনৈতিক ছিল। একটা কি? 3 নং দফা। 3 নং দফায় কি ছিল? মুদ্রা সংক্রান্ত ক্ষমতা। 4 নং দফা কর সংক্রান্ত ক্ষমতা। 5 নং দফা বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ক্ষমতা। এই 3টে দফা ছিল অর্থনীতি বিষয়ক। আশা করি বুঝতে পেরেছেন। ঐতিহাসিক 6 দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না, আমার মনে হয় আমি 6টা দফা বলে ফেলছি। তার মধ্যে 1 নং দফা শাসনতান্ত্রিক কাঠামো, 2 নং দফা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, 3 নং দফা স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা, বিচার ব্যবস্থার কথা উনি বলেন নাই, তাহলে উত্তর উইল বি বিচার ব্যবস্থা। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল কবে? 66 সালে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে 6 দফা ঘোষণা করেন? এইটার উত্তর হবে 5 ফেব্রুয়ারি 1966। যদি আনুষ্ঠানিকতা এই কথাটা না বলে তাইলে উত্তর হবে 5 ফেব্রুয়ারি 1966। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 1966 সালের কবে? 6 দফা ঘোষণা করা হয় ফেব্রুয়ারি মাসে। এখানে কিন্তু মার্চ মাস নাই, শুধু ঘোষণার কথা বলা হয়েছে, আনুষ্ঠানিকের কথাও বলা হয় নাই। দেখেন একই জায়গা থেকে প্রশ্ন কত অ্যাঙ্গেলে হতে পারে। আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ হয়েছিল? আওয়ামী লীগের 6 দফা 1966 সালে পেশ হয়েছিল। 6 দফা দাবি কোথায় উত্থাপিত হয়? আমরা জানি লাহোরে উত্থাপিত হয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? দেখেন 6 দফা আমাদের বাঁচার দাবি, এইটার সাথে এই যে 6 দফা, যেটা বাঙালির মুক্তির সনদ, যেটাকে ব্রিটিশ ম্যাগনা কার্টা সনদের সাথে তুলনা করা হয়েছে। ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? ঐতিহাসিক 6 দফা এখানে দেখতেই পাচ্ছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, একে ফজলুল হক, মাওলানা ভাসানী, এটা আমরা জানি, এটা নিয়ে আর কথা নাই। 6 দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা দিবস কবে? এখানে একটু কথা আছে। এখানে আমরা 5 ফেব্রুয়ারিও দেখলাম না 6 দফা দিবস হইল, 23শে মার্চও দেখলাম না আমরা 6 দফা দিবস হলো, 18ই ফেব্রুয়ারিও দেখলাম না 6 দফা দিবস হলো। 6 দফা দিবস হলো 7ই জুন। কেন? কারণ এই দিন হচ্ছে এই যে 6 দফা আনুষ্ঠানিক ঘোষণা দিল, এরপরে কিন্তু বঙ্গবন্ধু সহ এনারা কিন্তু গ্রেপ্তার হয়। আপনারা একটা বই পড়বেন, কারাগারের রোজনামচা, কোন সময়কালের কাহিনী, এটা কিন্তু আপনাকে পড়তে হবে। যাক, ভালো কথা হলো, তাদের মুক্তির দাবিতে যে আন্দোলন হলো, এই আন্দোলনে এই তেজগাঁওয়ে চাকরি করত বেভারেজ একটা কোম্পানিতে কিশোর মনু মিয়ার বাড়ি ছিল নারায়ণগঞ্জ। এই কিশোর সহ অনেকেই এই দিন কিন্তু নিহত হয়, শাহাদাত বরণ করেন। এই জন্য 7 জুনকে ঘোষণা করা হয় 6 দফা দিবস। 6 দফা আন্দোলনের প্রথম শহীদকে, এই যে মনু মিয়ার নাম একটু আগে বলছি। দেখেন গল্পগুলো কিন্তু সুন্দর করিয়া শুনিলে আপনি কিন্তু উত্তর পারিবেন। আর শামসুজ জোহা আছে, রফিক সালাম আছে। রফিক আর সালাম হচ্ছে ওই 52 সালের রফিক সালাম, আর রফিক হচ্ছে 52 সালের প্রথম ভাষা শহীদ আর কি, মানে
রফিক হচ্ছে রফিকুদ্দিন আহমেদ, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের ছাত্র। উনি হচ্ছেন প্রথম ভাষা শহীদ। এখানে কিন্তু প্রথম শহীদ বলছে 6 দফা আন্দোলনের, ভাষা আন্দোলনের না। যাদের জানার লেভেল মানে ডিপলি থাকবে না তারা প্রথম শহীদ দেখে রফিক উদ্দিন মাইরে দিতে পারে, কিন্তু এখানে বলছে 6 দফা আন্দোলনের প্রথম শহীদ। এটার উত্তর উইল বি মনুমিয়া। শামসুজ্জোহা, অধ্যাপক শামসুজ্জোহা, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং প্রক্টর, তিনি হচ্ছেন 1969-এর গণ অভ্যুত্থানে তিনি মারা যান। বাংলাদেশের ইতিহাসে নিচের কোন ঘটনাটি প্রথম ঘটেছিল? এখন দেখেন, এটা সহজ প্রশ্ন। আমি এতক্ষণ যে আলোচনা করছি, আলোচনা বুঝলেই আওয়ামী লীগের 6 দফা ঘোষণা, তাহলে এটা কত? 66 সাল। ভারত পাকিস্তান যুদ্ধ 65 সাল। আগরতলা ষড়যন্ত্র মামলা 68 সাল। 19 দফা আন্দোলন, দেখেন 19 দফা আন্দোলন। এইখানে বলছে বাংলাদেশের ইতিহাসে, তাহলে 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, তাহলে কি হয়েছে? বলছে বাংলাদেশের ইতিহাস। তাহলে উত্তর হবে আওয়ামী লীগের 6 দফা, কারণ 66 সালে এটা হয়। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্রমূলক মোট আসামি সংখ্যা ছিল কতজন? এটা আমরা জানি 35 জন। অপশনে 34 আছে। এই 34-এর পেজ গিয়ে আপনার কোথায় লাগবে আমি এটা বলে দিচ্ছি, কারণ আপনার কাছে এটা যত সহজ প্রশ্ন আমি অত সহজভাবে দেখি না। কারণ আপনি আবার যখন সংবিধান পড়তে যাবেন যে সংবিধান রচনা কমিটির সদস্য কয়জন, ওইখানে গিয়ে আবার পড়বেন 34 জন। ওই 34 আর এই 35 তালে গোলে পিরিত লাইগা পরীক্ষার হলে বাস হয়ে যাবে। এই জন্য এগুলো বোঝা খুব জরুরি। 66-র পরে যদি আমরা যাই, তাইলে আমরা দেখেন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আমরা যদি 66-র পরে সংক্ষেপে বলি, 68 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় বঙ্গবন্ধু এবং মোট 35 জনের বিরুদ্ধে। প্রধান আসামি হয় বঙ্গবন্ধু, অর্থাৎ বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান ও তার সহযোগীরা ভারতের ইন্ধনে ত্রিপুরার রাজধানী আগরতলায় পাকিস্তান ভাঙা বা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই মর্মে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হয়। এবং সেই মামলার ধারাবাহিকতায় আমরা 1969 সালে গণ অভ্যুত্থান দেখব, আমরা এখানে স্যাক গঠন দেখব, আমরা ড্যাগ গঠন দেখব। আপনাদের বেসিক ক্লাসে এগুলো পাবেন। আমরা এখানে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড দেখব, যেটা একটু আগে বলছি 20 জানুয়ারি আসাদ হত্যা হয়, 24শে জানুয়ারি আমরা দেখব মতিউর রহমানকে মারা হয়। আমরা এইভাবে দেখব, একটা পর্যায়ে গিয়ে আসামিদের মুক্তি দিতে বাধ্য হইবে এবং ছাড়া পাবে, আসামিরা ছাড়া পাবে। সেটা আমরা দেখেন বাংলাদেশ নামকরণ করা হয় কবে? এখানে বাংলাদেশ এই যে 1956 সালে যেটা করলো, পূর্ব পাকিস্তানকে, পূর্ব বাংলাকে বানানো হলো পূর্ব পাকিস্তান। এর মানে বঙ্গোপসাগর ব্যতীত আর কোথাও এই বাংলার নাম নাই, বাংলা বিলীন হয়ে গেছে। শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী 5 ডিসেম্বর। 1969 সালে বঙ্গবন্ধু সহ নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন। সকল নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামকরণ করলেন, পূর্ব পাকিস্তানের নামকরণ করলেন বাংলাদেশ। তাহলে উত্তর হবে 5 ডিসেম্বর 1969। আসাদ কবে শহীদ হন এই কথা বহুত আলোচনা করছি। 20 জানুয়ারি 1969। আসাদ গেট কোন সিটি রক্ষাতে নির্মিত? 1969 সালের গণ অভ্যুত্থান, এই যে আসাদ গেট আছে আপনারা জানেন। 1969 সালের গণ অভ্যুত্থান দিবস কোনটি? দেখেন 24শে জানুয়ারি মতিউরকে মারা হয়, এই দিন হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। এটা পরীক্ষা আসে। 11 দফা কখন ঘোষণা হয়? এটা 1969 সালে 11 দফা ঘোষণা করে স্যাক। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গণ অভ্যুত্থান কত দফা কর্মসূচি ঘোষণা করে? একটু আগে উত্তর দিয়ে দিছি, 11 দফা। আর এখানে যে 21 দফা আছে, এটা হলো 54 যে যুক্তফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচনের দফা। দেখেন ঐতিহাসিক 21 দফা দাবির প্রথম দাবি কি ছিল? আরে এটা আবার এখানে আসছে। যাই হোক, আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? এখানে অনেকে অনেক ভুলভাল উত্তর দেয়, আমি একটু বলে দেই। এই রেফারেন্সটা আপনারা কোত্থেকে নেবেন জানেন? কোনো কারো কথা শোনার দরকার নাই, আমার কথা শোনার দরকার নেই। বাজারের অনেক বইয়ে 4 জানুয়ারি মারছে, দেখছি এর আগে, ইদানিং দেখছি ঠিক করছে। এইটা কারাগারের রোজনামসা বই পড়বেন, তাইলে আপনি পেয়ে যাবেন। 3 জানুয়ারি। পাকিস্তানের প্রথম জাতীয় পরিষদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 70 সাল।
1969 সালে গণ অভ্যুত্থান হবে, 22 ফেব্রুয়ারি সবাইকে ছেড়ে দেওয়া হবে, 23শে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিবে সকলের সমর্থনে তোফায়েল আহমেদ সরদি উদ্যানে। 70 সাল, এই যে গণ অভ্যুত্থানের চাপের মুখে আইয়ুব বেটা বলবে ভাই আমি আর পারতেছি না, ও বলবে আগা মোহাম্মদ ইয়াহিয়া খান রে ভাই তুই ক্ষমতা নে আমি পালাই। আইয়ুব খান পালাইলো, ক্ষমতা দিল আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের নিকট। ইয়াহিয়া খান এসে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার অথবা LFO এটা জারি করবে, বলবে আমি আগা মোহাম্মদ ইয়াহিয়া খান নির্বাচিত প্রতিনিধির নিকট ক্ষমতা হস্তান্তর করব ইনশাল্লাহ। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচন দিবে। 2 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করবে, কিন্তু ভাটপারের দল সবই একই ভাটপার, ও আর ক্ষমতা হস্তান্তর করবে না। না করলে যা হবার তাই হলো। পূর্ব পাকিস্তানে শুরু হবে অসহযোগ আন্দোলন, শুরু হবে 2 মার্চ, শেষ হবে 25শে মার্চ। এই সময়ে অসহযোগ আন্দোলন চলতে থাকবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিষদের নির্বাচন হয় 70 সালে। 1970 সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার, এটাই যে 19 সালের প্রাইমারির পরীক্ষায় আসছে, বিচারপতি আব্দুস সাত্তার প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। ইম্পর্টেন্ট, মনে রাখবেন 70 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে? আওয়ামী লীগ। একটু আগেই বলছি 70 সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ লাভ করেছিল কয়টা আসন? কয়টা আসন দেখেন, 169টির মধ্যে 167টি আসন লাভ করে, 160টি নির্বাচনে আর 60টি হচ্ছে সংরক্ষিত আসন। 70-এর সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে ভুট্টোর PPP দেখেন, পাকিস্তান পিপলস পার্টি পূর্ব পাকিস্তানে কয়টি আসন লাভ করেছিল? এর মধ্যে কোনোটাই নয়। এগুলো মনে হয় লাগবে না, এগুলো পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 169টা, ঠিক আছে, এগুলো আর লাগবে না। দেখেন সো মোটামুটি 70 সাল পর্যন্ত 47 থেকে 70, 71 বলার কথা ছিল, কিন্তু 71 মানে অনেক কিছু। 71 মানেই 2 মার্চ, 3 মার্চ, 7 মার্চ, 19শে মার্চ, 25শে মার্চ, 23শে মার্চ, এই অসহযোগ আন্দোলন নিয়ে কথা বলতে হবে। 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলতে হবে। কথা বলতে হবে মুক্তি ফৌজ থেকে মুক্তি বাহিনী গঠন করা নিয়ে। কথা বলতে হবে কিভাবে কর্নেল থেকে জেনারেল হলেন জেনারেল আতাউল গনি ওসমানী। কথা বলতে হবে অনিয়মিত বাহিনী নিয়মিত বাহিনী নিয়ে। কথা বলতে হবে সেক্টর ট্রপস এবং ব্রিগেড ফোর্স নিয়ে। কথা বলতে হবে এই সেক্টর ট্রপস যে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টর নিয়ে। কথা বলতে হবে মুজিবনগর সরকারের গঠন নিয়ে। কথা বলতে হবে যৌথ কমান্ড গঠন নিয়ে। কথা বলতে হবে বিদেশি দেশগুলোর অসহযোগিতা নিয়ে। কথা বলতে হবে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে। কথা বলতে হবে 93,000 সৈন্য নিয়ে পাক বাহিনীর একটি আত্মসমর্পণের কাহিনী নিয়ে। তখনই না মুক্তিযুদ্ধের আলোচনা আপনার কাছে প্রাণবন্ত হবে। আমরা আরও প্রাণবন্ত হব যদি আপনাদের উপস্থিতি আরও বেশি থাকে, 1000 2000 থাকে। কারণ আর যদি মনে হয় যে এই ক্লাসগুলো আপনার কোনো কাজেই লাগছে না, উপকারই আসছে না, আমাদেরকে সাজেস্ট আস যে আমরা এই ক্লাস চাই না, এই ক্লাস চাই, এইভাবে চাই। আপনারা কি চান সেটা আমাদেরকে একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিলে আমরা ওই রকম ব্যবস্থা নিব। আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। কবির ভাই কথা বলে বিদায় নিবে। আচ্ছা কবির ভাই, না কথা বলার দরকার নাই। আর নেক্সট ক্লাসে 71 থেকে শুরু করে জি আরেকটা ক্লাসে শেষ করা অনেকের জন্য খুব টাফ, যেহেতু একটু কম। পরবর্তী একটা ক্লাসে 71টা সম্পন্ন করে দিলে আমার কাছে মনে হয় ভালো হবে। জি, আর তারপরে সংবিধান করে দেবো, তারপরে সংবিধানটা দেখাই দিন ইনশাআল্লাহ। আর 21 তারিখ থেকে আমাদের 47তম প্রিলি এবং রিটেন মনে রাখতে হবে। এই ব্যাচ সবার জন্য না, 47তম প্রিলি এবং রিটেন যাদের টার্গেট 47তম ভাইভা পর্যন্ত যাওয়া এবং একই সাথে প্রিলি এবং রিটেন কভার করা,
তাদের উদ্দেশ্যে বা তাদের শুধু শুধু কেবলমাত্র তাদেরকে নিয়েই আমাদের 21 তারিখ থেকে আমাদের বিসিএস 47তম প্রিলি এবং রিটেন কোর্স শুরু হচ্ছে, একই সাথে কম্বাইন্ড ব্যাচ। ফি একদম যতটুকু না নেওয়া যায় ঠিক ততটুকুই নেওয়া হয়েছে। আপনি ভালো কোনো প্রতিষ্ঠানে করতে গেলে এখানে 20 থেকে 25,000 টাকা খরচ হয়। আমাদের বিসিএস গার্ডিয়ান নতুন প্রতিষ্ঠান, কিন্তু টিচার একটাও নতুন না। অন্যান্য এমনও কোচিং আছে যেই সকল কোচিং এর চেয়ে আমাদের টিচারের বয়সের সংখ্যা বেশি, মানে পড়ানোর অভিজ্ঞতা অনেক বেশি। সুতরাং আমাদের কোচিং নতুন, আমাদের প্রতিষ্ঠান নতুন, কিন্তু আমাদের শিক্ষকরা কেউ এখানে নতুন নয়, অভিজ্ঞতায় পরিপূর্ণ প্রত্যেকজন শিক্ষক। আপনারা যাদের টার্গেট, যারা রেগুলার পড়তে পারবেন সবার জন্য এরকম না, আলাদা প্রিলি ব্যাচ আসবে যেখানে শুধু যারা প্রিলি টার্গেট নিয়ে পড়াশোনা করবেন, এই ব্যাচটা শুধু প্রিলি এবং রিটেন যারা একই সাথে শেষ করতে চাচ্ছে তাদের জন্য। সুতরাং আমরা বলছিলাম প্রথম 300 জনকে সুযোগ দিব 5,000 টাকা ফিতে। এখানে খুব সম্ভবত আমাদের 285 জনের মতো আমরা অলরেডি ভর্তি নেওয়া কমপ্লিট হয়েছে, বাকি 15 থেকে 16 জন হয়তো আপনারা অ্যাড হইতে পারবেন এই 5,000 টাকা ফি দিয়ে, যেখানে প্রিলিমিনারি টোটালি লেকচার শিটগুলো কুরিয়ার আকারে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ভালো একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। যারা ধৈর্য ধরে থাকতে পারবেন, যারা লেগে থাকতে পারবেন, তারা চাইলে এড হতে পারেন, আরো যাচাই বাছাই করে আপনি চাইলে এড হতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আগামীকাল রাত 10টায় ইনশাআল্লাহ ইংরেজি ক্লাস হবে। আর বিস্তারিত যে কোনো বিষয়ে জানার জন্য কবির ভাই পেজে যোগাযোগ করিয়ে, কবির ভাই পেজে নক দিলেই হবে, অথবা 016555548 আমার এই নাম্বারে কল অথবা মেসেজ দিলেই হবে। কল রিসিভ না হলে মেসেজ দিলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।